দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো সোজা সাপটা ফাঁকা মাঠে গোল। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে হয়তো শাসক দল খালি মাঠে ডজন খানেকে ঘুরেই প্রায় অধিকাংশ আসনে জয়লাভ করবেন। তবে শাসক জোটের আসল পরীক্ষা হবে কিন্তু এডিসির ভিলেজ কাউন্সিলের ভোট যখন হবে তখন। কেননা তখন খোদ রাজ্যের বর্তমানে জোট সরকারের 3 শরিকের মধ্যেই লড়াই হতে পারে ভিলেজ কাউন্সিল নিয়ে। তবে তা পরের ইস্যু। বর্তমান সময়ে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চলছে তাতে স্পষ্ট হচ্ছে যে শাসক দল ফাঁকা মাঠে গোল দিতে চলেছেন। আর এই ফাঁকা মাঠে গোল দেওয়া সহজ দেখে অবশ্য শাসক দলের অন্তরে একে অপরকে ল্যাং মেরে বল কেড়ে নেওয়ার একটা ছোট হলেও লক্ষণ দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় নাকি শাসক দলের সরকারি প্রার্থীকে বসিয়ে স্থানীয়ভাবে অন্যদের ভোটে প্রার্থী করা হচ্ছে। দলের টিকিট পেলেও চিন্তা নেই, নির্দল হয়ে তারা ভোটে দাঁড়াবে। আসলে ফাঁকা মাঠে ভোট হতে দেখে এখন শাসকের প্রার্থীদের মুখে জয়ের হাসি আগাম ফুটে উঠছে। আর তাতেই নাকি বেশ কিছু জায়গায় গোছ প্রার্থী বা দলের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দেওয়া শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় তো বলা হচ্ছে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত প্রার্থীকে দল টিকিট দিয়েছে সেই সমস্ত প্রার্থীর বিরুদ্ধে পাল্টা প্রার্থী দেওয়া হয়েছে স্থানীয় ভিত্তিতে। জানা গিয়েছে আগরতলার কৃষ্ণনগরে বসে প্রার্থী নির্বাচন শাসক দলের অনেক পঞ্চায়েত মানতে নারাজ। ফলে সেখানে ভোটের আগেই প্রার্থী বদল হয়ে যাচ্ছে। তবে শাসক দল পঞ্চায়েত ভোটে যেভাবে বিরোধী শূন্য করার চেষ্টা করেছে তার কুফল কিন্তু অন্যভাবে আছড়ে পড়বে একদিন। মুখ্যমন্ত্রীর সব পঞ্চায়েত বিজেপির ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে তৃণমূল স্তরে বিরোধী দলের অস্তিত্ব তিনি চান না। তবে এই সিদ্ধান্ত কিন্তু দলের জন্য ক্ষতি করতে পারে। যদি দাঁড়ালেই ভোটে জিতে সরকারি ক্ষমতা পাওয়া যায় তাহলে একদিন এই ক্ষমতার অপব্যবহার শুরু হবে, আর এতে কপাল পড়বে কিন্তু শাসক দলেরই। প্রশাসনিক গাজোয়ারি ক্ষুব্ধ কংগ্রেস সিপিআইএম। গন্ডাজোড়া এখন আক্ষরিক অর্থেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একই যাত্রায় পৃথক ফল। এই প্রভাবটাই যেন সম্প্রতি আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। শাসক কিংবা শাসক ঘনিষ্ঠদের জন্য এক ধরনের আইন আর বিরোধীদের জন্য অন্য ধরনের আইন। একেবারে লাগামহীন গাজোয়ারি অবস্থান নিয়েছে প্রশাসন। সিপিআইএম এবং কংগ্রেসের প্রতিনিধি দলকে এদিন বিপর্যস্ত গন্ডাচড়া পরিদর্শনে যাওয়ার পথে আটকে দিয়েছে পুলিশ। অভিযোগ, পুলিশ প্রশাসনের সমস্ত নির্দেশিকা মেনেই তারা গন্ডাচড়ায় হতভাগ্য মানুষগুলিকে সান্ত্বনা দিতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ প্রশাসন কোনো কিছু শুনতেই রাজি হননি। তাদের মূল উদ্দেশ্য ছিল এই দুই দলের প্রতিনিধিদের গন্ডাচড়া পৌঁছাতে না দেওয়া। এই উদ্দেশ্যে তারা সফল হয়েছে। এতে দ্বারা এই প্রশ্ন উঠে যে তাহলে কি শান্তির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে প্রশাসন? বেশ কিছুদিন ধরে উত্তপ্ত গন্ডাচড়া। একটি অবাঞ্ছিত মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বাড়িঘর, দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকশো লোক আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে। 1980 সালের পর রাজ্যে এই ধরনের পরিস্থিতি আর সৃষ্টি হয়নি। আপাতত গণতান্ত্রিক দেশে এমনটাই ভেবে নিতে হবে যে এইসব ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল যেমন তাদের মানবিক দায়বদ্ধতার পরিচয় দেবে, তেমনি সাধারণ মানুষ এবং পুলিশ প্রশাসনও রাজনীতির ঊর্ধ্বে উঠে পরিপূর্ণ শান্তি স্থাপনের জন্য কাজ করবে। কিন্তু সাম্প্রতিক সময়ে সাধারণ এবং পুলিশ প্রশাসনের নেওয়া কিছু পদক্ষেপ বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। গন্ডাচড়ায় ঘটনা ঘটার পরের দিন সদলবলে সেখানে গিয়েছেন প্রদ্যুৎ। প্রশাসন কিন্তু তাকে অনুমতি দিতে দ্বিধা করেনি। 163 ধারা তখন শুধুমাত্র প্রশাসনিক কাগজে কলমে ঘুমিয়ে থাকে। বিশাল দল নিয়ে প্রদ্যুৎ গন্ডাচড়ায় গিয়েছেন। প্রশাসন তাকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়েছে। এরপর রাজ্য সরকারের এক মন্ত্রী টিঙ্কু রায় এবং রাজ্যের শাসক দলের সহসভাপতি সুবল ভৌমিকও বড় দল নিয়েই উপস্থিত হয়েছেন গন্ডাছড়ায়। কোনো আইন তাদের জন্য প্রযোজ্য হয়নি। 163 ধারা প্রযোজ্য হয়নি তাদের জন্য।
তারা শান্তি স্থাপনে গিয়েছিলেন। একইভাবে অশান্ত গন্ডাচড়া পরিদর্শনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। এবার জেগে উঠল প্রশাসন। গন্ডাচড়ার দাঙ্গাবাড়ি এলাকায় পুলিশ আটকে দিয়েছে জিতেন্দ্র চৌধুরী সহ সঙ্গে থাকা বাম বিধায়ক ও নেতৃত্বদের। জেলা শাসকের অনুমতি নিয়েই তিনি গিয়েছিলেন। প্রাথমিকভাবে পুলিশ 163 ধারা লঙ্ঘনের কথা বলে তাদেরকে আটকে দিয়েছেন। পরবর্তী সময়ে জিতেন্দ্র চৌধুরী বলেছেন যে 163 ধারাকে সম্পূর্ণ মান্যতা দিয়েই তারা যেতে চান। কিন্তু চুরে না শুনে ধর্মের কাহিনী। পুলিশের উদ্দেশ্যই ছিল তাদেরকে আটকে দেওয়া, সুতরাং কোনোভাবেই তাদেরকে গন্ডাচড়া যেতে দেওয়া হয়নি। একই ঘটনা ঘটেছে কংগ্রেসের প্রতিনিধি দলের সাথেও। ধলাই জেলা শাসকের অনুমতি নিয়েই এদিন গন্ডাচড়া পরিদর্শনে রওনা হয়েছিলেন কংগ্রেস প্রতিনিধি দল। ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা। অবাক করার মতো বিষয় হলো, আগরতলা থেকে গন্ডাচড়া রওনা হওয়ার কিছুক্ষণ পরেই জেলা শাসকের ফোন আসে। ফোনে তিনি জানিয়েছেন যে অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একথায় ভয়ঙ্কর কাণ্ড। একদিন আগে অনুমতি দেওয়া হলো, আর পরের দিন রওনা হওয়ার কিছু সময় পর অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়। প্রশ্ন এটাই যে মাঝের সময়টায় এমন কি ঘটল? এই রহস্য ভেদ করার জন্য বিশ্বশ্রেষ্ঠ গোয়েন্দাও সক্ষম কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে। প্রশাসন বলছে গন্ডাচড়া আপাতত স্বাভাবিক, আবার অন্যদিকে তারাই 163 ধারা লঙ্ঘনের আশঙ্কায় প্রধান বিরোধী দলগুলিকে গন্ডাচড়ায় যেতে দিচ্ছে না। গণতন্ত্রের শাসকই শেষ কথা নয়, বিরোধী দলও শান্তির বার্তা দেওয়ার জন্যই সেখানে যেতে চায়। কিন্তু প্রশাসন হঠাৎ করেই যেন নিজেদের ব্যর্থতা ঢেকে দেওয়ার চেষ্টা করছে। পুলিশি ব্যর্থতার কারণেই গন্ডাছড়ায় এই ঘটনা ঘটেছে। আজ তারা এই শাসককে সন্তুষ্ট করতে বিরোধীদের মাঝপথে আটকে দিচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশাসনিক গাজোয়ারিতে রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েছে কংগ্রেস এবং সিপিআইএম। সংসদের বাজেট অধিবেশন, প্রশ্নবিদ্ধ থাকবে সরকার। আফম ইকবাল। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। এই অধিবেশন নতুন সরকারের জন্য এক ধরনের অগ্নি পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি অত্যন্ত দুর্বল অবস্থানের মধ্য দিয়ে ছত্রাকের উপর ভর করে সংসদে পৌঁছেছেন। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 2014 এবং 2019-এর তুলনায় বৃহত্তর আকার, ঐক্য এবং মনোবল সহকারে সংসদের উভয় কক্ষে প্রবেশ করেছে। লোকসভার প্রথম অধিবেশন 22 জুন থেকে 2রা জুলাই এবং রাজ্যসভার অধিবেশন 27 জুন থেকে 3 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। স্পষ্টই সেই অধিবেশনে বিরোধীরা তাদের শক্তির আভাস প্রদর্শন করেছে। রাজ্যসভায় এখন থেকে বিজেপি এবং মিত্র জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ব্যাকফুটে ব্যাট করতে বাধ্য হবে। গত অধিবেশনে নিট পরীক্ষার পেপার লিকের বিষয়টি জোরে সোরে উত্থাপিত হয়েছিল। বিষয়টি এখনও কোনো সমাধান সূত্র আসেনি। স্বভাবতই বিষয়টি এখনও তপ্ত রয়েছে। নতুন করে ফলাফল ঘোষণার সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে সরকারের সামনে সংকট তো বাড়ছেই, তার সঙ্গে রয়েছে আরও কিছু প্রাসঙ্গিক বিষয় যা সরকারের সামনে সমস্যা হয়ে দেখা দেবে। বর্তমান অধিবেশন 12 আগস্ট পর্যন্ত চলতে পারে। অধিবেশনের প্রথম দিন লোকসভায় দেখা গিয়েছে এক শুভ লক্ষণ। প্রশ্নোত্তর পূর্বে স্পিকারকে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে আসা সাংসদের প্রশ্নগুলোর উপর অধিক গুরুত্ব দিতে দেখা গিয়েছে। অর্থাৎ স্পিকার মহোদয়ের আচরণেও এবার খানিকটা হলেও পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। মঙ্গলবার পেশ হচ্ছে 2024-25 অর্থ বছরের সাধারণ বাজেট। নতুন সরকারের এটাই প্রথম বাজেট। এই বাজেটকে তৃতীয় টার্মের মোদী সরকারের প্রথম পরীক্ষা হিসেবেও বর্ণনা করা যেতে পারে। দুটি ছত্রাক অর্থাৎ সমর্থক দল জনতা দল ইউনাইটেড এবং তেলুগু দেশম পার্টির ইতিমধ্যে সরকারের কাছে বিশাল অর্থনৈতিক প্যাকেজের আবদার পেশ করে বসে আছে। দুই দলনেতাই ডিমান্ড হচ্ছে তাদের রাজ্যকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রদান করতে হবে। যদিও এই মুহূর্তে সেই ধরনের কোনো সম্ভাবনা নেই, তথাপি বিপুল পরিমাণ অর্থনৈতিক প্যাকেজ প্রদানের মাধ্যমে তাদের ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়াই হবে সরকারের বাধ্যবাধকতা। সরকার যদি অন্ধ্রপ্রদেশ এবং বিহারের ক্ষেত্রে বিশেষ আর্থিক প্যাকেজ প্রদান করে থাকে, তাহলে ওইসব রাজ্যের অসন্তোষ সামনে আসবে
যেখানে এনডিএ চমৎকার ফলাফল লাভ করেছে। বিশেষ করে যেসব রাজ্যে লোকসভা ও বিধানসভা উভয় নির্বাচনে বর্ণাঢ্য সাফল্য দেখাতে পেরেছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, আসামের মতো রাজ্যগুলোকে যদি তুলনামূলকভাবে ইগনোর করা হয়, তাহলে ওইসব রাজ্যে দলীয় শৃঙ্খলার প্রকাশ্য প্রতিক্রিয়া নাও আসতে পারে।